দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা বিসিআইসির আওতাধীন। চিনি শিল্পে উন্নয়নের নীতিমালা প্রণয়ন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করে, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়, উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট। জিয়াউর রহমান বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছে। প্রিয় কৃষক ভাইরা, এইবারে কৃষিতে খালেদা জিয়ার অবদান। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণের প্রকল্প চালু করে। আধুনিক বায়োটেকনোলজি গবেষণার স্থাপন করে, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নব দিগন্তের সূচনা হয়। প্রিয় কৃষক ভাইরা, নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমওপি এবং এডিপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করে কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করে। ফলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। প্রিয় কৃষক ভাইরা, 5,000 টাকা কৃষি ঋণ ও 25 বিঘা পর্যন্ত জমির খাজনা বেগম খালেদা জিয়া মওকুফ করেন। প্রিয় কৃষক ভাইরা, মঙ্গা প্রবণ এলাকার কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে। উল্লেখ্য যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। প্রিয় কৃষক ভাইরা, 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করে। প্রিয় কৃষক ভাইরা, এবার কৃষিতে আওয়ামী লীগের দুর্নীতি। রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী ঠিকাদারি প্রতিষ্ঠান 198 কোটি টাকা দুর্নীতি করে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টার, বালানাশক সার ইত্যাদিতে কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের নেতাকর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে এই খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংঘটিত হয়েছে।
প্রিয় কৃষক ভাইরা, খামার যান্ত্রিকরণ প্রকল্পে এই প্রকল্পের কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা, বাজার যাচাই না করা করেই কেনা হয়েছে। কম অশ্বশক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পের শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। প্রিয় কৃষক ভাইরা, এলডিজিপির প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের মিল্ক টিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজো মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা অকেজো হয়ে পড়ে আছে। নিডল সিরিঞ্জ ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে এই আওয়ামী লীগ ঠিকাদাররা। 20 কোটি টাকা পায়ে সাভারে টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছর একদিনও চালানো সম্ভব হয়নি। প্রিয় কৃষক ভাইরা, বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ে 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি, মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল, কম। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। প্রিয় কৃষক ভাইরা, 2023 অর্থ বছরে সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2,500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। প্রিয় কৃষক ভাইরা, সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষের খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি প্রায় 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকার ডিজেলের দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19%, 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, এডিপি এই 4টি সারে কেজি প্রতি একসঙ্গে 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে পূর্বের খরচের চাইতে 850 টাকা বেশি। প্রিয় কৃষক ভাইরা, 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মারান্তি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনের স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নলিতাবাড়ির শফিউদ্দিন। প্রিয় কৃষক ভাইরা, এবার আল্লাহ পাক যদি রহমত করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, সরকার গঠন করে, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী দিনের করণীয় সম্বন্ধে চিন্তা ও চেতনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। খালি দেবেন না। কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে।
সেচ ব্যবস্থার সংকট নিরসনে শহীদ জিয়াউর রহমান ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে র্যাপিড পাইপলাইন পদ্ধতি সম্পূর্ণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রিয় কৃষক ভাইরা, কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা এবং স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণের নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ, নিবন্ধন ও কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রিয় কৃষক ভাইরা, জাতীয় বাজেটে কৃষিতে মোট ডিজিটির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মায়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মায়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। প্রিয় কৃষক ভাইরা, মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আপনাদের যা প্রশ্ন থাকবে আপনারা করতে পারবেন। প্রিয় ভাইয়ের আমার, এই যে কার্যক্রমে কর্মসূচি বা বক্তব্য শুনলেন, সবই কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, সবই বুঝতে পারছেন। আমার এই পাশে যারা আছেন তারা উত্তর দিবেন না। আমি কৃষক শস্য বীমা আগামীতে ক্ষমতায় গেলে তারেক রহমান এর ভিতরে একটা বলছে শস্য বীমা চালু করা হবে। এটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, বোঝেন নাই, তাই না? আমিও এই জন্যই এই প্রশ্নটা করছি, হয়তো এটা আপনারা বোঝেন নাই। আমার পাশে যারা আছে তারা বুঝছে, আপনারা বোঝেন না, এই জন্য ভেঙে বলতেছি। শস্য বীমাটা কি? আমরা কৃষকরা মাঠে ফসল করি, যে কোনো ফসলই হোক, পেঁয়াজ হোক, আদা হোক, রসুন হোক, আলু হোক, ধান হোক, পাট হোক, যাই হোক, দেখা যায় অতিবৃষ্টি, অতি খরা, কৃষক সর্বনাশ হয়ে যায়। ওইটা মাইটা বোঝেন, ওই বছরে ওই ফসল হয় না। পেঁয়াজ হতে পারে, রসুন হতে পারে, ধান হতে পারে, আদা হতে পারে, পাট হতে পারে, আলু হতে পারে। তাহলে কৃষক কি করবে? ফসল হলো না, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল মারা গেল। এই বীমাটা ওই সম্পূর্ণ টাকা ক্ষতিপূরণ হিসাবে সরকার কৃষককে দিয়ে দিবে। এটাকে বলে শস্য বীমা। সরিষা মারা গেলে, শস্য মারা গেলে কৃষকের কোনো ক্ষতি হবে না। পাট প্রাকৃতিক দুর্যোগের কারণে মারা গেলে সরকার ওইটা কৃষকের ক্ষতিপূরণ বহন করবে। এইটাই শস্য বীমা চালু করবে। ধন্যবাদ সবাইকে। এখন দয়া করে আপনারা এই মাইক কাটাচ্ছেন, প্রশ্ন
যান যান যান, কৃষকের মাঝে যান। কে কি বলবে বলেন, কোন প্রশ্ন থাকলে বলেন। এছাড়াও এই যে করলো, এছাড়াও যদি আপনাদের এলাকায় কোনো সমস্যা থাকে, সেচের সমস্যা থাকে, বীজের সমস্যা থাকে, কৃষি অফিসাররা কাজ করে না, এটা করে আরো ভালো হয়, এরকম কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। এর কোনো ইয়ে নাই, আপনারা আপনাদের কৃষি সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা না পারলে তারেক রহমান স্যারের কাছে আমরা পাঠাই দেবো যে কৃষকরা এটা চায়। ধন্যবাদ। বলেন। হ্যালো হ্যালো, আমরা একজন কৃষককে পেয়েছি। উনি ওনার যেটা প্রশ্ন এই মুহূর্তে উনি প্রশ্ন করবেন। সম্মানিত সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এই বরেন্দ্র এলাকা কৃষি নির্ভরশীল এলাকা, এলাকায় সেচ ব্যবস্থার প্রয়োজন। আমাদের আত্রাই নদী হতে আমাদের পাশ দিয়ে যে নদীটি এই খালের মধ্যে প্রবাহিত হয়েছে, এই নদীর নাম জিয়া খাল। এই জিয়া খালে যদি ডাম্পার যেগুলো পানি ধরে রাখার মতন যদি ব্যবস্থা করা হয়, খরা মৌসুমে কৃষক নদীর দুই পাশে সেচ ব্যবস্থার অত্যন্ত সহজ হবে, উপযোগী হবে, স্বল্প খরচে সেচ ব্যবস্থা করা সম্ভব হবে। এই এলাকার মানুষ উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারবে। পাশাপাশি যদি ডাম্পার এই খালে এই নদীর উপর নির্মাণ করা হয়, তাহলে আমাদের কৃষক ভাইয়েরা এই নীতিটি করে প্রত্যন্ত এলাকার দুই পাশের কৃষক ভাইয়েরা মাছ চাষ করতে সক্ষম হবে। এবং যদি আরেকটি কৃষিকাজের মধ্যেই পড়ে হাঁস পালন ব্যবস্থা, এটিও এই নদীর উপর করা সক্ষম হবে বলে আমি মনে করি। পাশাপাশি আমার এই ইউনিয়নে দুইটি বিল রয়েছে, যেটি থাপড়ার বিল এবং পাশের আরেকটি বিল মান্দর বিল নামে পরিচিত, মান্দা থানা মান্দা উপজেলার নামে পরিচিত। এই খাল যদি, এই জিয়া খালটি যদি সঠিকভাবে খনন প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করা হয়, লক্ষ লক্ষ হেক্টর জমি এই কৃষকেরা যে পানিবদ্ধতার কারণে বিনষ্ট হয়ে যায়, যেটি বিমা চালু করার কথা বললেন, সেটির উপকৃত হবে। পাশাপাশি যদি এই খাল সংস্কার করা হয় পানি নিষ্কাশনের মাধ্যমে, কোটি কোটি হেক্টর জমি কৃষকেরা সুবিধা ভোগ করতে পারবে। পাশাপাশি উৎপাদন সমৃদ্ধি পরামপুর ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। যদি এই ব্যবস্থা আপনারা জনাব তারেক রহমানের মাধ্যমে আগামী দিনে ক্ষমতায় গেলে যদি বাস্তবায়ন করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সরকারকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিলাল ভাইকে ওনার মূল্যবান প্রশ্ন করার জন্য। ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আপনি মুরব্বী মানুষ, আপনি জানেন জিয়াউর রহমান কেন খাল খনন কর্মসূচি নিয়েছিলেন। আপনাদের এই সকল অসুবিধা দূর করার জন্যই জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত দূরদর্শী একজন দেশপ্রেমিক নেতা। এই কারণে তিনি এই খাল খনন কর্মসূচি নিয়েছিলেন, কারণ যে পানি সংরক্ষণ যদি না করা হয় এই নদীতে, তাহলে পানির স্তরটা অনেক নিচে নামে যাবে। আস্তে আস্তে দিন দিন পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে। আর এইটা আমাদের চেয়ে বৈজ্ঞানিকভাবে 10 বছর আগে ভারত, তারা আগেই বুঝতে পারে ফারাক্কা বাঁধ তৈরি করছে। কারণ বর্ষা মৌসুমে পানি ছাড়ে দিবে,
আর শুষ্ক মৌসুমে আমাদের ন্যায্য পাওনা পানি আটকায় রাখবে। এই কারণে তাদের যাতে শস্য ভান্ডার হয়, সেচ প্রকল্প দিয়ে কৃষকরা আবাদ করতে পারে, আর আমাদের কৃষকরা যাতে মরুভূমিতে পড়ে মরতে পারে, কোনো ফসল যাতে না হয়। ঠিক এই অবস্থাটাই আজ উত্তরবঙ্গে হয়েছে। আপনি আগে 20 ফুট পানি টিউবওয়েল গেলেই পানি পাওয়া যেত, 30 ফিট 35 ফিট, এখন 200 ফিট গেলেও পানি পাওয়া যায় না। এর কারণ হল ফারাক্কা বাঁধ। এই জন্য মনে করে আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন, মৌলানা ভাসানী সাহেব কিন্তু একটা আন্দোলন করছিল, চলো চলো ফারাক্কা চলো, ফারাক্কার বাঁধ বন্ধ করো, মনে আছে অনেকেরই। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাস, ট্রাক, ট্রেন সব ফ্রি করে দিয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দ নদী পার হয়ে আমরা গিয়েছিলাম, তখন আমরা ছাত্র ছিলাম, সেই ভারতের হাতে আমরা পড়েছি। আমি আপনাদের কথা দিতে পারবো না, এই সুপারিশটা আমি আমার নেতার কাছে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। দল ক্ষমতায় গেলে এই সকল নদী বিল যাতে খনন করা হয়, তিস্তা প্রকল্প বিকল্প তিস্তা প্রকল্প প্রণয়ন করে বাস্তবায়ন করে আমাদের পানি ধরে রাখা হয় বর্ষা মৌসুমে, সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। বর্ষা মৌসুমে যাতে ফারাক্কার পানি দিয়ে আমাদের ডুবাইতে না পারে, এই জন্য এন্টি ফারাক্কা বাঁধ ইনশাআল্লাহ নির্মাণের জন্য আমরা সুপারিশ করব। ধন্যবাদ। ধন্যবাদ পর্যন্ত বলেন। আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই মুহূর্তে আপনারা যেগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন, এইগুলো তো আমরা যদি ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাই, তখন আমাদের নেতার কাছে এগুলো আপনারা সুপারিশ করবেন। বর্তমান উত্তরাঞ্চল পানি সমস্যায় কৃষকরা ঠিক মতো আবাদ করতে পারে না। তার মধ্যে বরেন্দ্র প্রকল্প যে সরকার সহজ উদ্দেশ্যে করেছিল, বর্তমানে বরেন্দ্র প্রকল্প অনেকটা এনজিওর মতন হয়ে গেছে। তো তারা শেষ চার্জের মূল্য অনেক বাড়ায় দিছে, যাতে কৃষকের পানির খরচটা অনেক বেশি হয়ে গেছে। একটা সময় ছিল, আমি একটা গভীর দলগ্রুপে পরিচালনা পরিষদে ছিলাম, 280 টাকা বিঘে আমরা জমি আবাদ করে দিছি। তারপরে যখনই বরেন্দ্র প্রকল্পের মতন একটা প্রকল্প চলে আসলো, তারপর আস্তে আস্তে দেখলাম পানির চার্জ বেড়ে গেল, কৃষকের জমির ক্ষেত চার্জ বেড়ে গেল। আমার প্রস্তাব থাকবে, আপনারা যদি কোনোদিন আমাদেরকে যদি আল্লাহ যদি আগামীতে ক্ষমতায় দেয়, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। বরেন্দ্রের নামে এরকম একটা এনজিও করে কৃষকের উপরে এরকম একটা এই বোঝা আপনারা চাপা দেওয়ার কোনো দরকার নাই। আমরা এমনিতেই উচ্চ মূল্যে সার কিনি, আমরা সঠিকভাবে বীজ পাই না। ওই কতিপয় আওয়ামী লীগের লোকেরা তো এতদিন ধরে তারা ভোগ করে খাইছে, আমরা তো কিছুই পাইনি। তো কৃষকদের এই সকল সুযোগ সুবিধা যেন বৃদ্ধি পায় আগামীতে, এটা আপনারা মাথায় রাখবেন। বিশেষ করে বরেন্দ্র প্রকল্পে যারা ডিপ টিউবওয়েল পরিচালনা করে ইতিপূর্বে 2000-3000 টাকা বিঘা তারা সেচ চাষ দেওয়া সেচ জমি আবাদ করেছে, এতে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীতে যদি কেউ এইভাবে ডিপ পরিচালনা করতে আসে, তাদেরকে আপনাদের কৃষক দল বা আমাদের বিএনপির পক্ষ থেকে যেন সেইগুলো সজাগ দৃষ্টি রাখা হয়, কোথাও যেন অধিক হারে সেচ চাষ নিয়ে তারা কৃষকদের উপরে ক্ষতি করতে না পারে, আর্থিকভাবে কৃষকদেরকে যেন লাভবান হওয়ার সুযোগ করে দেয়। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন করছেন, আমি একটা একটা করে জবাব দেব। প্রথম প্রশ্ন হলো বরেন্দ্র প্রকল্প। আপনি জানেন এটা কে চালু করেছে? বিএনপির সময় এই প্রকল্পটা চালু করা হয়েছিল কৃষকদের সাথে। যখন ফারাক্কা বাঁধ বন্ধ করা গেল না কোনোতেই, তখন কৃষকদের স্বার্থে বরেন্দ্র প্রকল্প করা হয়েছিল। বরেন্দ্র প্রকল্পের বিএনপি ক্ষমতা আসে নাই, অন্তর্বর্তীকালীন সরকার আসছে বরেন্দ্র প্রকল্প চেয়ারম্যান বলে। বরেন্দ্র প্রকল্পের বর্তমান চেয়ারম্যান কে আপনারা জানেন? বরেন্দ্র প্রকল্পের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক।
আসাদুজ্জামান সাহেব বরদা প্রকল্প চেয়ারম্যান, ইনশাআল্লাহ আশা করি আমরা এই সিন্ডিকেট ভাঙতে পারব। বরদা প্রকল্পে কোনো চাঁদাবাজ থাকবে না, সিন্ডিকেট থাকবে না, ন্যায্য মূল্যে আপনারা পানি পাবেন আমরা আশা করছি। আরেকটা গ্রুপে আরেকটা কথা কি জানো বলে, হ্যাঁ সেটের চার্জ কমানো নিতে না, সিন্ডিকেট নিত, আওয়ামী লীগের লোকগুলা নিত, বুঝছেন? সিন্ডিকেট না থাকলে খরচ কমে যাবে। আপনারা কি জানেন এই যে সারের লাইসেন্স কারা পাইছে? সব আওয়ামী লীগের নেতারা। এই সারের প্রত্যেকটা ইউনিয়নে এই লিস্ট কাদের? সব আওয়ামী লীগের কর্মীদের। কি জন্য? ওই লিস্টটা তাদের পকেটে থাকে আর সার নগরবাড়িরা ব্ল্যাকে বেঁচে আসে। 900 টাকার সার 1800 টাকা পর্যন্ত বিক্রি হয়, আর এটা নেতাদের টপ টু বটম পর্যন্ত বন্টন হয়। এই সিন্ডিকেট ভেঙে দিতে পারলে সারের কোনো ক্রাইসিসও থাকবে না, দামও থাকবে না, ক্রয় ক্ষমতা, কৃষকের ক্রয় ক্ষমতার ভিতরে আসবে। আর একটা কি বলছেন মুরব্বী? আরেকজনের প্রশ্ন করবেন। ব্যবস্থা হয়ে গেছে, কাউলের ব্যবস্থা ছাড়া হয়েছে। যারা যতগুলো আপনাদের তারা অতি দ্রুত আবেদন করেন, এটা পরিবর্তন হয়ে যাবে। সারের ডিলার একটাও থাকবে না, প্রত্যেকটা ইউনিয়নে 2টি করে সারের ডিলার নতুন নিয়োগ দেওয়া হবে। আপনার এটাও থাকবে। 10 টাকা কেজি চাই তো খালি আওয়ামী লীগের খাওয়ানোর কথা না, সবারই খাওয়ানোর কথা ছিল। 10 টাকা কেজি চাই, ঘরে ঘরে চাকরি দিছে নাকি? চাকরি 14 থেকে 22 লাখ করে টাকা নিয়ে আওয়ামী লীগের লোকে দিছে। এখন যদি চাকরিতে না থাকে তো ওই কৃষক বাতে বলবে, আওয়ামী লীগের কর্মী বাতে বলবে, সম্ভবত থাকবে না। এই নেতাদের চাকরি থাকবে না, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। ধন্যবাদ ভাইরা। ভাই বলবেন? আমার প্রশ্ন, এই চুলের তলারা তো আপনার বিদ্যুৎ খাত থেকে 1000 কোটি লুটপাট করে নিয়ে গেছে। তো আমার সন্দেহ হচ্ছে সামনে বড় মৌসুম, 1 বিঘা জমিতে কৃষক, যার প্রান্তিক কৃষক, এতে ফসল চাষ করে 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়। আমার প্রশ্ন, আগামী আর 1 মাস পরে বিদ্যুতের লোডশেডিং যদি হয় তাহলে কৃষক কিন্তু অনেক লস পড়ে যাবে। আমার প্রশ্ন, মাইনার তাই আমার কাছে এই প্রশ্ন পৌঁছে দেবেন, বিদ্যুৎ তিনি আছেন, অবশ্যই তিনি বোঝাবেন না আমাদের সামনে পুরো মৌসুমে বিদ্যুৎ খালে কোনো লোডশেডিং না হয়, আমাদের প্রান্তিক কৃষক অনেক লসের মধ্যে পড়ে যাবেন। ইনশাআল্লাহ অবশ্যই এটা পর্যাবিধান আপনি অবশ্যই প্রশ্নটা করবেন। বুঝতে পারছি ভাইজি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। একটা জিনিস আপনি জানেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারকে হটানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার চলছে। আমরা কৃষক মেহনতি মানুষদের কাছে, সবার কাছে আকুতি জানাচ্ছি, আগামী নির্বাচনে একটি দেশপ্রেমিক সরকার যাতে ক্ষমতায় আসে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আপনারা যদি সহযোগিতা করেন, ভোট দেন, অবশ্যই এই সকল দাবি আমরা মেনে নেব। এখন তো আমরা ক্ষমতা নেই, বুঝতে হবে। তারপরেও যতটুকু আমাদের শক্তি আছে সব পুঁজি প্রয়োগ করতে। আপনাদের কাছে আসছি, এই যে আসছি কারণ কি, এই যে বক্তব্যগুলো নিয়ে আসছি কারণ কি, আপনাদের তারেক রহমান সাহেব বিশ্লেষণ করছে যে আমার 80% লোক কৃষক,
আমার ছাত্র দল কৃষকের সন্তান, যুব দল কৃষকের সন্তান, মা বোনেরা কৃষকের ওয়াইফ বা ছেলে মেয়ে। তাহলে কৃষক 60%-ও যদি আমরা পক্ষে আনতে পারি, আমাদের পতাকা তলে সমবেত করতে পারি, ইনশাআল্লাহ বিএনপি দীর্ঘদিন ক্ষমতা দেখবে যদি অন্যায় অত্যাচার না করে। এই কৃষক যদি আমার সাপোর্ট করে, তাদের যদি বাঁচিয়ে রাখতে পারি, তাদের দাবি দেওয়া যদি সফলভাবে মেনে নিতে পারি, ইনশাআল্লাহ বেঁচে থাকা পর্যন্ত তারেক রহমানের কাছ থেকে ক্ষমতা নিতে পারবেন। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন, সঠিক পথে চলবেন, আগামী দিনে যাতে আমাদের নেতা ক্ষমতায় আসে সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই যে তার লেখা বক্তব্য ধরে রাখবেন, ফটোকপি করে তাকে ধরে রাখবেন। বিএনপি ক্ষমতায় না আসলে আপনারা সমবেত হয়ে তার এই বক্তব্যের দাবিগুলো পালন করতে বলবেন। এবং তারেক রহমানের বর্তমান রাজনীতি হলো কৃষক নিয়ে। কৃষক থাকবে দেশ বাঁচবে, কৃষক উৎপাদন করবে দেশের সমৃদ্ধ হবে, খাদ্যের সমৃদ্ধ হবে, অর্থনৈতিক সমৃদ্ধ হবে। কৃষককে এই জন্য আমরা এইগুলো বোঝানোর জন্য সারা বাংলাদেশে 10ই নভেম্বর থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত এই ইউনিয়ন পর্যায়ে আমরা এরকম বক্তব্য দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিবেন। ইনশাআল্লাহ দল যদি ক্ষমতায় আসে, কথা দিয়ে গেলাম আবার দেখা হবে এই মাঠে, সেদিন আপনাদের দাবি চিঠি হাতে নিয়ে। ধন্যবাদ সবাইকে, যারা কষ্ট করে আছেন শুনছেন, সবাইকে ধন্যবাদ। ভাই আমি অনেক দূর থেকে আসছি, আমি আপনাদের এই সমাবেশ থেকে আনন্দ আত্মহারা হয়ে গেছে যে কোরআনপুরের নামে এত বড় একটা কৃষক সমাবেশ আমি করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। একটু বলে বলেন। আসসালামু আলাইকুম। আমাদের মান্দ্রে বিলে 500 একর জমি একটা কারণে আবার মারা যায়, সেটা হলো তানরে ওরা আমলিকে ক্ষমতা দেখায় ওখানে বাঁধিয়ে রাখে না। এই জন্য পানিটা একটা থাকাতে পানি নিষ্কাশন ব্যবস্থা নাই, এই তো বন্ধ করে। মান্দ্রের নিচে একটু আটো খাই আছে, আপনার ওটা লোহাটা গিয়ে নদীতে নামে দিয়ে আপনার তানরে আটকায় দেয়, দিয়ে আমাদের মান্দ্রের বিলের থেকে কৃষক থেকে 20,000-30,000 টাকা হলে আবার কাটে দেয়, টাকার পর আবার বাইরে যায়। এটা এই দুর্নীতিটা না থাকে, থাকবে না। এটা যদি না থাকে আমাদের মান্দ্রের বিলে সুস্থ কাজ হবে। এটা থাকবে না, ওই আওয়ামী লীগের ঠিক থাকে। আসসালামু আলাইকুম ভাই, আমি একজন কৃষক দলের প্রধান ক্ষুদ্র কর্মী, কিন্তু সাধারণ সম্পাদক, কিন্তু আপনি কৃষক দলের আমাদের নেতার কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা ছোট্ট মানুষ, আমাদের উপরে বড় বড় সংগঠন আছে, যুব দল, বিএনপি, ছাত্র দল, কিন্তু আমাদের এই পর্যন্ত যাই আসুক না কেন আমাদের খাদক হিসাবে করে না। আপনার লিডার হিসাবে আপনার কাছে প্রশ্ন, আসলে এরা হকটা কি? কৃষি কাজে সারা আমাদের মধ্যে একটা, আরো 9টা ওয়ার্ড আছে, 9টা সভাপতি আছে, 9টা সেক্রেটারি আছে, 9টা সংগঠন আছে, চাউলের কাটা তো নাই খাও। আর ভাই আমাদের কথা শুনলে কি শুনলে বললাম শুনতে ভাই আমার না আমাদের আমি বুঝতে পারছি আপনার কথা। ধন্যবাদ ভাইকে। একটা জিনিস বলি, এটা আমি বললাম না, ছাত্ররা আমাদের সন্তান, যুবরা আমাদের সন্তান, ভাই ব্রাদার। বিএনপি আমাদের ফাদার সংগঠন, আমরা কৃষক দল। এই কৃষক দলটা গঠিত হয়েছে 1980 সালে। এই হাসান জাফির তুহিন, কৃষিবিদ হাসান জাফির তুহিন আর শহীদুল ইসলাম খান বাবুল ভাই কৃষক দলের নেতৃত্ব আসার আগে এই কৃষকরা
কি জানতো যে কৃষক দলের নামে বিএনপির একটা অঙ্গ সংগঠন আছে? জানতেন? আজকে কৃষক দল আপনাদের কত নেতার নেতৃত্বে দেখেন কত লোক। এই দল যদি সংগঠিত হয়, আপনারা যদি সংগঠিত করতে পারেন, কৃষক যদি ঐক্যবদ্ধ থাকে, যে চেয়ারম্যান জানাবে সেও আপনাদের কাছে আসবে, যে কমিশনার জানাবে সেও আসবে, উপজেলা চেয়ারম্যানও আসবে, এমপি সাহেব আসবে। তখন আপনারা এই সংগঠিত ভাবে তার কাছে দাবি দিবেন, ইনশাল্লাহ এই দাবি সে পূরণ করবে। কি জন্য নাইলে আগামীবার ভোট দিবে নাই কৃষক, তাই না? তবে আমাদের বাজার সংগঠন বিএনপি, যুব দল অঙ্গ সংগঠন, ছাত্র দল অঙ্গ, অন্যান্য দল অঙ্গ সংগঠন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কোন বৈরুতা করা যাবে না। যে কেন শীষে ভোট দিবে। সালাম নেতৃবৃন্দ, এরপরে আমি সালাম বিনিময় করার এবং সে বক্তব্য জানানো যাচ্ছি মালদা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার আরিফ কামাল ভাই টিপুভাইকে সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ, আমার সংগ্রামী কৃষক কিশোরী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা তারেক রহমান সাহেবের বক্তৃতা শুনেছেন। আগামী দিনে আমাদের করণীয় কি আমাদের কৃষক দলের নেতা এখানে ব্যাখ্যা করেছেন। সেই লক্ষ্য নিয়ে কাজ করে আগামী দিনে এই দলকে দেশ পরিচালনার দায়িত্ব আনতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। সবাই সমবেতভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো, দলটাকে ক্ষমতায় আনবো। তারপরে এই কৃষকদের সুযোগ সুবিধার জন্য যে কথাগুলো দেওয়া হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে, সেই দাবি দাবিগুলো বাস্তবায়ন করে এই দেশের মানুষের মুখে আমরা হাসি ফেরাবো। এই প্রত্যয় নিয়ে আমরা যেন সবাই এখান থেকে বিদায় হতে পারি, এই অনুরোধ, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ টিপুভাইকে। এই পর্যায়ে বক্তব্য জানানো যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদা উপজেলা শাখার সাবেক বারবার নির্বাচিত সভাপতি জননেতা জনাব মুখলেসুর রহমান ভাই। উপস্থিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা ও বোনেরা, আপনারা প্রশ্ন শুনলেন, উত্তর শুনলেন, সবকিছু শুনেছেন। এই দেশের মূল মন্ত্র হলো কৃষক। কৃষক যত শক্তিশালী হবে, এই দেশের ভিত্তি তত শক্তিশালী হবে, ঠিক কিনা? সেই কারণে কৃষক নির্ভরের বাংলাদেশ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা কৃষক নির্ভর হতে চাই। ভাই আমার, যে সকল সিন্ডিকেট রয়েছে, যে সকল দুর্নীতি রয়েছে সেক্টর নয়, সেইটা যেন আমরা ভেঙে দিতে পারি। এই দোয়া আপনারা করবেন না। এই কৃষক দলের এই সমাবেশে সার্থকতা এইটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেখানে এত বড় সমাবেশ করতে পারে না, সেইখানে কৃষক ভাইরা এত বড় সমাবেশ আগামী দিনে কৃষকের মাধ্যমে এই বাংলাদেশের সংগঠন শক্তিশালী হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাধারণ নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমি বক্তব্য জানানো যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব টিপুভাইকে বক্তব্য জানানো যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মালদা উপজেলা শাখার 3 নম্বর ফরমপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত সকল পর্যায়ে দলমত নির্বিশেষে সকল পর্যায়ের কৃষক এবং মহানগরেরা এবং উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং আমার কেন্দ্রীয় নেতা কৃষক দলের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা যে প্রশ্ন রেখেছেন, আমার নেতা সে সমস্ত উত্তর আপনাদের মধ্যে দিয়েছে। এই প্রশ্ন আপনাদের মাথার মধ্যে রেখে দেন। আমাদের নেতৃবৃন্দ বলেছে
এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জেলা নেতা জনাব মোহাম্মদ হোসেন চন্দ্র ভাগে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরনপুর ইউনিয়নের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত পরনপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বাংলা থানা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, কৃষক দল, বাংলা থানা কৃষক দলের নেতৃবৃন্দ, সবাইকে জানাই নওগাঁ জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও সালাম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই পরনপুর ইউনিয়নে যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সফলভাবে যে কৃষক সমাবেশ অনুষ্ঠানের জন্য যারা সহযোগিতা করেছে, যারা এসেছেন নওগাঁ জেলা কৃষক দলের পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় কৃষক ভাইরা, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, বসে পড়ুন। আপনাদের উপস্থিত যাওয়া একটু টাকারও কাছে নিয়ে যাবেন। এবারে সভাপতি সিদ্দিক ভাইকে সভাপতি বক্তব্য দিয়ে সভা শেষ করার জন্য অনুরোধ করছি। কৃষক দলের কৃষক সমাবেশে আয়োজিত আপনারা যারা আছেন, থানা নেতৃবৃন্দ, জেলা বিভাগ এবং ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক যারা আছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা এই সময় হবে শেষ সময়, আমি যেটা কথা বলতে চাই, আমরা কৃষক দল আছি, আপনারা যেন আমাদের সাথে থাকার জন্য প্রাণ চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বড় যারা আছে তাদেরকে ধরে এভাবে আমরা যেন দল সুসংগঠিত করতে পারি। আর আরেকটা কথা পরিশেষে বলতে চাই, আপনাদের মাঝে খানা আছে, আপনাদেরকে সকলকে দাওয়াত দিলাম, আপনারা আমাদের খাওয়ার খানাটা নিয়ে যাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম।